যাদের সাথে আমরা যুগপৎ আন্দোলন করেছি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা আগামীতে এই নির্বাচনী বৈতরণী পার করতে পারি। বৃহত্তর নির্বাচনী জোটে আগ্রহী বিএনপি জানালেন সালাউদ্দিন আহমেদ। ক্ষমতায় গেলে নারীর কর্মঘণ্টা কমানোর আশ্বাস জামায়াত। আমরা গেলে ইনশাল্লাহ তাদের কর্মঘণ্টা কমিয়ে দেব, তার সন্তানের হক আদায় করার জন্য এবং মা হিসাবে তাকে সম্মান করার জন্য। শাপলা পাচ্ছে না এনসিপি, অন্য প্রতীক দিয়ে ইসির গণবিজ্ঞপ্তি শীঘ্রই। না পেলে নির্বাচনে অংশ নয় সার্জিস আলমের হুঁশিয়ারি। ক্ষমতা হস্তান্তর পর্যন্ত রুটিন কাজ চালিয়ে যাবে অন্তর্বর্তী সরকার, বসবে উপদেষ্টা পরিষদের বৈঠকও, প্রেস উইংয়ের বিবৃতি। মেট্রো রেলের বাঁকে নকশায় ত্রুটি, বলছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। বেয়ারিং প্যাড রক্ষণাবেক্ষণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট। এবং কার্গো ভিলেজ পুড়ে যাওয়ায় শাহজালাল বিমানবন্দরের উন্মুক্ত স্থানে আমদানি পণ্যের স্তূপ, খালাসে লাগছে বেশি সময়, ভোগান্তি। স্বাগত। এখন বিকেলে শুনছিলেন শিরোনাম, পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি গালিব ইবনে রিয়াজ। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৃহত্তর ঐক্য গড়ে তুলতে চায় বিএনপি। জাতীয় নির্বাচনের আগে এই ঐক্যকে সুসংগঠিত করতে তৃণমূল থেকে নেতৃত্ব পর্যন্ত ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এসব কথা বলেন তিনি। বিস্তারিত প্রতিবেদনে। ১৯৭৮ সালে ২৭ অক্টোবর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয় যুবদলের। সেই যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ যুবদল ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সমগ্র বাংলাদেশে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আন্দোলনের ধারাবাহিকতা রক্ষা করে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে নিয়ে গঠন করা হবে বৃহত্তর রাজনৈতিক জোট। যাদের সাথে আমরা যুগপৎ আন্দোলন করেছি এবং অন্যান্য একটা বৃহৎ জোটের জন্য আমরা চিন্তা করছি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা আগামীতে এই নির্বাচনী বৈতরণী পার হতে পারি। তবে জাতির মধ্যে ঐক্যটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। সেই ঐক্য বজায় রাখার জন্য কেউ যাতে বিভেদের পথে না যায় সেই মেসেজটা আমরা দিচ্ছি। তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে দলীয় বিবেচনা নয়, বরং যোগ্য ও জনবান্ধব প্রার্থীদের মনোনয়ন দেয়া হবে। আমরা সমগ্র বাংলাদেশে আসন ভিত্তিক সকল যোগ্য প্রার্থীদের, একাধিক যোগ্য প্রার্থীদের সাথে আমরা কথা বলেছি। এটা তারই প্রক্রিয়ার একটি অংশ। অনুষ্ঠানে সালাউদ্দিন আহমেদ বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থেকে জাতীয় স্বার্থে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। শারমিন পুতুল, এখন, ঢাকা। ক্ষমতায় গেলে নারীর কর্মঘণ্টা ৮ থেকে কমিয়ে ৫ ঘন্টা করার প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশে আমেরিকানদের উদ্যোগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গণসংবর্ধনা অনুষ্ঠানে এই প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়া মানবতাবিরোধী অপরাধের বিচার অব্যাহত রাখার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন জামায়াত আমির। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন আব্দুল আহাদ। নিউ ইয়র্ক সিটির অ্যাস্টোরিয়া ওয়াল ম্যানরে স্থানীয় সময় রোববার রাতে কোয়ালিশন অফ বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশনের আয়োজনে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানকে দেওয়া হয় গণসংবর্ধনা। সেখানে বক্তব্যে তিনি জানান, ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমানো হবে। পুরুষ বাইরে ৮ ঘন্টা কাজ করলে নারীদের জন্য তা ৫ ঘন্টায় ইনসাফ বলেও মন্তব্য করেন তিনি। আমরা গেলে ইনশাল্লাহ তাদের কর্মঘণ্টা কমিয়ে দেব, তার সন্তানের হক আদায় করার জন্য এবং মা হিসাবে তাকে সম্মান করার জন্য। এটাই হবে তাদের প্রতি ইনসাফ, এটা কোনো দয়া নয়। ইনশাল্লাহ আমরা যদি ৮ ঘন্টার জায়গায় তাদের জন্য ৫ ঘন্টা করি, তাহলে মারা এতই সিনসিয়ার, এতই কমিটেড, তারা চিন্তা করবে যে সরকার, যে দেশ আমাদেরকে সম্মান দিয়েছে, আমাদের উচিত ৮ ঘন্টার কাজ ৫ ঘন্টায় সেরে দেওয়া।
মানবতা বিরোধী অপরাধের বিচার প্রসঙ্গে তিনি বলেন, যারা মানুষ হত্যা করেছে তাদের বিচার হবেই। বর্তমান সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, বিচার বিভাগের প্রতি আস্থা ফেরাতে দৃশ্যমান কয়েকটি রায় দিতে হবে। জামায়াত ক্ষমতায় গেলে বিচার অব্যাহত রাখবে জানিয়ে তিনি বলেন, কোনো নিরপরাধ মানুষ শাস্তি পাবে না। যারা মানব হত্যাকারী তাদেরকে তাদের শাস্তি পেতেই হবে। আমরা এখানে কোনো অবিচার চাই না, মকারি অফ জাজমেন্ট চাই না, জাস্টিস চাই না, কনকক্টেড কোর্ট চাই না। আমরা চাই ন্যায় বিচার নিশ্চিত হোক। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন যদি জাতির এই আমানত আমাদের হাতে তুলে দেন, আমরা ইনশাআল্লাহ তা করব। প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, শুধু রেমিটেন্স নয়, দেশের উন্নয়নে প্রবাসী মেধাবীদেরও ফিরিয়ে আনতে হবে। আমাদের মেধাবীরা বিভিন্ন দেশে তারা গৌরব উজ্জ্বল ভূমিকা পালন করছে। সেই সমাজের উন্নয়নে তারা অভূতপূর্ব অবদান রাখছে। আমরা এই মানুষগুলোর থেকে একটা অংশ অন্তত বাংলাদেশে ফেরত চাই। প্রবাসীদের ভোটাধিকার নিয়েও কথা বলেন তিনি। বলেন, প্রবাসীদের ভোট জামাতের বাক্সে চলে যাবে বলে যারা শঙ্কায় আছেন তারাও যেন প্রবাসীদের জন্য কাজ করেন। যারা যেতে পারবেন না এখান থেকে দোয়া করবেন, কিন্তু ভোটটা মিস করবেন না। এই ভোট আপনাদের হাতে তুলে দেওয়ার উদ্দেশ্যটা কি? আর কোনো কিছু প্রবাসীদের জন্য বললাম না কেন ডিটেইলস? প্রথম দিকে কিছু বলেছি, এরপরে আর কিছু বলি নাই, শুধু একটাই বলতাম, ওনাদের ভোটের অধিকারটা দাও, ওনাদের ভোটের অধিকারটা দাও। কেন? এই একটা অধিকার হচ্ছে আপনার বেটো পাওয়া। প্রবাসীদের ভোট নিবন্ধনে অংশ নেয়ার আহ্বান জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, প্রবাসীদের ভোট অন্যতম শক্তি হিসেবে কাজে দেবে। আরে যদি জামাত মানুষের মন জয় করে নিতে পারে। আব্দুল আহাদ, এখন নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৪২,৭৬১টি ভোট কেন্দ্র চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন, যেখানে ভোট কক্ষ ধরা হয়েছে 2,44,০০০-এর বেশি। দুপুরে নির্বাচন ভবনে ভোট কেন্দ্র চূড়ান্ত তালিকা সহ সমসাময়িক বিষয়ে ব্রিফিংয়ে এসব কথা জানান ইসি সচিব আক্তার আহমেদ। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতীকের বিধিমালায় শাপলা না থাকায় এনসিপিকে প্রতীকটি দেওয়ার সুযোগ নেই। নির্বাচন কমিশন দলটিকে বিধিমালা থেকে প্রতীক বরাদ্দ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন মিয়া আমিরুল। সংসদ নির্বাচনের বাকি যখন প্রায় শখানেক দিন, তখন ইসি সচিব জানালেন নির্বাচনের ৯০% বেশি প্রস্তুতি শেষ হওয়ার বিষয়ে। সোমবারের এই ব্রিফিংয়ে আসন্ন সংসদ নির্বাচন ঘিরে ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এটা হচ্ছে মোট কক্ষ পুরুষ মহিলা মিলিয়ে ৩০০ সংসদীয় আসনের জন্য ৪২,৭৬১টি ভোট কেন্দ্র চূড়ান্ত করার কথা বলছে ইসি। সব মিলিয়ে এসব কেন্দ্রে নারী ও পুরুষ ভোটারদের জন্য 2,44,০০০-এর বেশি ভোট কক্ষ থাকার কথা জানান ইসি সচিব আক্তার আহমেদ। ৩০০ কনস্টিটিউয়েন্সির ভোট কেন্দ্রের সংখ্যা ৪২,৭৬১। এটা হচ্ছে কেন্দ্রের সংখ্যা। আর কক্ষের সংখ্যা হচ্ছে পুরুষদের জন্য ১,১৫,১৩৭ আর মহিলাদের জন্য ১,২৯,৬০২। সচিব জানান, বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই। নির্বাচন কমিশন দলটিকে অন্য প্রতীক বরাদ্দ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে বলেও জানান তিনি। নির্বাচন কমিশন যেটা বলেছে যে তারা স্ববিবেচনায় নিজের একটা প্রতীক বরাদ্দ করে দেবে, সেটাই হচ্ছে এখনকার পর্যন্ত অবস্থান। এছাড়া নতুন রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চলতি সপ্তাহে শেষ হবে বলেও জানান তিনি। পর্যবেক্ষক সংস্থার ব্যাপারেও তাই, শেষ বিচারে কয়টা দাঁড়াবে এটা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। এটাও আমরা চেষ্টা করছি এই সপ্তাহের ভিতরে কমপ্লিট করে দেওয়ার জন্য। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র ছিল ৪২,১৫০টি আর ভোট কক্ষ ছিল 2,60,০০০-এর বেশি। সেই হিসাবে এবার কয়েকশো ভোট কেন্দ্র বাড়লেও ভোট কক্ষ কমেছে 16,০০০। ধন্যবাদ আপনাদেরকে। মিয়া আমিরুল, এখন, ঢাকা। এদিকে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, শাপলা প্রতীক ছাড়া আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে না তার দল। দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবে সাংগঠনিক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত না করে অন্তর্বর্তী সরকারকে নির্বাচন না দিতেও হুঁশিয়ারি দেন তিনি। আমরা মনে করি শাপলা না দেওয়ার কোনো প্রশ্নই নাই। যেহেতু আইনগত বাধা নেই, আমরা আমাদের জায়গা থেকে শাপলা আদায় করে নিব। যখন একটা জিনিস আমার প্রাপ্য, এনসিপির প্রাপ্য, যখন সেটা দেওয়া হবে না,
তাহলে অবশ্যই সেই স্বেচ্ছাচারী আচরণের বিরুদ্ধে আমার লড়াই করতে হবে। এনসিপির যদি প্রয়োজন হয়, এনসিপি এই লড়াইটা রাজনৈতিকভাবে রাজপথে করবে। অভ্যুত্থানের পরে এই জুলাই সনদ এখন পর্যন্ত একটি অসম্পূর্ণ জুলাই সনদ। এই জুলাই সনদ দিয়ে দায় সারা ভাব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিকে অগ্রসর হতে পারে না। ফের নিরবিচ্ছিন্নভাবে পুনরায় চালু হলো মেট্রো রেল। সকাল 11টা নাগাদ মেট্রো রেল কর্তৃপক্ষের পূর্ব ঘোষিত সময়ে উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল পুনরায় চালু হয়। এর আগে রোববার দুপুরে মেট্রো রেলের ফার্মগেট স্টেশনের 433 নম্বর পিলারের বিয়ারিং ছিটকে পড়ে পথচারী আবুল কালামের মৃত্যু হলে অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ থাকে মতিঝিল থেকে ফার্মগেট স্টেশনের মেট্রো চলাচল। ঘটনার পরপরই শুরু হয় মেরামতের কাজ। এতে রাজধানীর সড়কগুলোতে তৈরি হয় তীব্র যানজট, ভোগান্তিতে পড়ে কর্মমুখী মানুষ। এরপর প্রায় 23 ঘন্টা পর শুরু হলো মতিঝিল থেকে উত্তরের মেট্রো চলাচল। নকশায় ত্রুটি রেখেই মেট্রো নির্মাণ আর মানহীন বিয়ারিং প্যাড বসানোয় 1 বছরের ব্যবধানে 2 বার দুর্ঘটনা ঘটল, যার দায় নির্মাণের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা এড়াতে পারে না বলে মনে করেন যোগাযোগ বিশেষজ্ঞ শামসুল হক। এখনই যদি কার্যকর উদ্যোগ না নেওয়া হয় তবে ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা আবারও ঘটতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন তিনি। দেখুন আমার তৈরি একটি প্রতিবেদনে। উত্তরা থেকে মতিঝিল দেশের প্রথম মেট্রো রেল নির্মাণের সময় বিজয় সরণি থেকে ফার্মগেট অংশে মেট্রো কোন দিক দিয়ে যাবে সেই নকশায় জটিলতা তৈরি হয়। শুরুতে আগারগাঁও থেকে পুরনো বিমানবন্দর ঘেঁষে মেট্রোর নকশা ভাবা হলেও পরে সংসদ ভবনের ভেতর দিয়ে তীক্ষ্ণ বাঁক নিয়ে ফার্মগেট হয়ে মেট্রো গেছে কারওয়ান বাজারের দিকে। যে কারণে মেট্রোর এই অংশে তৈরি হয়েছে ইংরেজি এস অক্ষরের মতো বাঁক। এমন বাঁক পুরো পথে আরও 2টি থাকলেও খামারবাড়ি অংশের বাঁকটি নিয়ে শুরু থেকেই বিশেষজ্ঞদের আপত্তি ছিল। এমনকি সেই সময় ইতাল থাই থেকে সরবরাহকৃত বিয়ারিং প্যাড বুয়েটের সাস্টেইনেবিলিটি টেস্টে উত্তীর্ণ না করায় পরামর্শ দেওয়া হয় পট বিয়ারিংয়ের, যার কিনা লোড ক্যাপাসিটি বেশি। অথচ সেই পরামর্শকে উপেক্ষা করেই বসানো হয় বর্তমানে ব্যবহারকৃত বিয়ারিং প্যাডগুলো। সঠিক সমাধানের পথে না হেঁটে ত্রুটিপূর্ণ এই নকশায় শেষ হয় মেট্রোর নির্মাণ, যার ফলাফল মাত্র 13 মাসের মধ্যে প্রথমবার 430 নম্বর পিলারের পশ্চিম পাশের বিয়ারিং প্যাড ব্যস্ত রাস্তার উপর খুলে পড়ে। সে সময় কোনো দুর্ঘটনা না হলেও রোববারের ঘটনায় 433 নম্বর পিলারের পূর্ব পাশের বিয়ারিং প্যাড খুলে পড়ায় প্রাণ গেছে 1 পথচারীর আর আহত হয়েছেন 2 জন। তাই প্রশ্ন উঠেছে, নকশায় ত্রুটি থাকলেও বিয়ারিং প্যাড স্থাপনে সর্বোচ্চ নিরাপত্তা কেন নেওয়া হয়নি? যেই জিনিস 20 থেকে 30 বছর থাকার কথা, এত আর্লি স্টেজে তো পড়ে যাওয়ার কথা না। এটা তো নিম্নমানের সামগ্রী হলো, জায়গা মতো টিকে থাকার কথা ছিল। তার মানে আর্লি স্টেজে পড়ে যাওয়ার অর্থ হচ্ছিল নির্মাণে আমার দুর্বলতা। 3টা ধাপ আছে। একটা ডিজাইন ত্রুটি হতে পারে, নির্মাণে ত্রুটি হতে পারে, নিম্নমানের উপকরণ দিতে পারে এবং মেইনটেনেন্সেরও কিন্তু ঘাটতি থাকতে পারে। মূলত মেট্রো স্থাপনার ভায়াডাক্ট ও পিয়ারের মধ্যে সংযোগ স্থাপন করে এই বিয়ারিং প্যাড বা শক্স অবজারভার। যখন ভায়াডাক্টের ওপর দিয়ে ট্রেন চলাচল করে তখন ভার্টিক্যালি 2 পিলারের মাঝের ভায়াডাক্টটি নড়াচড়া করে আর কম্পন উৎপন্ন হয়, যার কারণে এই বিয়ারিং প্যাড ব্যবহার করা হয়। ঢাকার মেট্রোতে যে প্যাড ব্যবহার করা হয়েছে তা মূলত রাবার আর ইস্পাতের তৈরি। 100 বছরের পুরনো এই পদ্ধতি নিখুঁত ব্যবহার না করতে পারার দায়টা আসলে কার? ডিজাইনে ত্রুটি হওয়ার সম্ভাবনা মোস্ট আনলাইকলি, কারণ ডিজাইন কি করতে হবে এটা স্ট্যান্ডার্ড আছে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে এবং ব্যাকড বাই জাপানি কনসালটেন্ট। কিন্তু নির্মাণটা এটা যেহেতু আমাকে নিবিড় নজরদারি দরকার, সেখানে নিজের সক্ষমতা ছিল না। আমি ভর করেছি জাপানি কনসালটেন্টের কাছে এবং যারা নির্মাণের সাথে জড়িত ছিল তারাও কিন্তু বলেছে এই জায়গায় কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে। এর আগের বার বিয়ারিং প্যাড পড়ে যাওয়ায় তদন্ত কমিটি পুরো দায় দিয়েছিল ঠিকাদার কোম্পানিকে। তখন প্রথমবারের মতো এমন ঘটনা ঘটায় শতভাগ নিরাপদ করার শর্তে দায় মুক্তি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু এবারের ঘটনায় তো পুরো মেট্রোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা। মেট্রো রেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান ঠিক রাখা ও রক্ষণাবেক্ষণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। শুনানি মঙ্গলবার। আইনজীবী আবদুল্লাহ আল মামুন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করেন। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হোসেনের হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানি হয়।
শুনানি হবে। রিটে মেট্রো রেলের রক্ষণাবেক্ষণ সঠিকভাবে তদারকির জন্য একটি উচ্চ মানের কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে ফ্লাইওভারের রক্ষণাবেক্ষণের নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে বিগত দিনে যেসব দুর্ঘটনা ঘটেছে তার একটি চিত্র উচ্চ আদালতের শুনানিতে তুলে ধরার কথা বলেছেন আইনজীবী। ফার্মগেটে মেট্রোর বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে একজন নিহত হন, আহত হন আরও দুজন। এ ঘটনায় প্রেক্ষিতে রিট দায়ের করা হয়েছে। রিটে যেটা চেয়েছি, আমাদের রুলে 3টা বিষয় আমরা চেয়েছি। একটা হচ্ছে এখানে যে বেয়ারিং প্যাডটা ছিল, এই বেয়ারিং প্যাডটার গুণগত মান নিশ্চিতকরণ হয়েছে কিনা সেটার উপরে আমরা রুল প্রেয়ার করেছি। এবং এটার সঙ্গে এই বেয়ারিং প্যাড এবং মেট্রো রেল এবং হলো সারা ঢাকা শহরের যে ফ্লাইওভারগুলো আছে, ফ্লাইওভারের যে রক্ষণাবেক্ষণ আছে, এই রক্ষণাবেক্ষণের কোনো অবহেলা আছে কিনা এবং এই অবহেলাজনিত কারণে এই ঘটনা, এই ট্র্যাজেডি হয়েছে কিনা সেটার উপরে আমরা রুলের প্রেয়ার করেছি। এবং পাশাপাশি এইখানে যে এই রক্ষণাবেক্ষণের যে জবাবদিহিতা সেটার স্বচ্ছ প্রক্রিয়া আছে কিনা সেটার উপরেও আমরা রুলের প্রেয়ার করেছি। প্রকল্পে ব্যয় কমানো, কাজের মান বাড়ানো আর ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিযোগিতামূলক অংশগ্রহণ বাড়াতে থমকে আছে এমআরটি লাইন 1 ও 5 এর কাজে গতি বাড়াতে চিঠি দিয়েছে জাইকা। ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলছেন, জাইকার চিঠি ভবিষ্যতে অর্থ ছাড়ে কোনো প্রভাব পড়বে না। তবে অর্থনীতি বিশেষজ্ঞদের প্রশ্ন, সময় নিলেও বর্তমান প্রকল্পের নির্মাণ ত্রুটি ভবিষ্যৎ প্রকল্পে দূর হবে তো? দেখুন আমার তৈরি আরও একটা প্রতিবেদনে। মৃত্যু নাকি বলে কয়ে আসে না। প্রতিদিনের মতো শরীয়তপুরের আবুল কালামও বের হয়েছিলেন জীবিকার প্রয়োজনে। হয়তো মন মগজে একটাই ভাবনা ছিল 3 আর 4 বছরের বাচ্চার ভবিষ্যৎ। কিন্তু কে জানতো এমন মৃত্যু থমকে দিল সব ভাবনাকে। আর এই শহরে তো মানব মূল্য কখনো আফসোসে, আবার কখনো টাকার অঙ্কেই আটকে যায়। অনাকাঙ্ক্ষিত এই মৃত্যু থমকে দিয়েছে এক পরিবারের জীবনের গতি। কেন, কিভাবে, কে দায়ী, হয়তো জানা যাবে, হয়তো বা না। আবার উল্টোপিঠে এই মেট্রো গতি ফিরিয়েছে ঢাকার জনজীবনকে। ঝিমিয়ে পড়া কর্মঘণ্টাকে গতি ফেরাতে ঢাকার ভেতরে এমন আরও 5টি মেট্রো রেল তৈরির পরিকল্পনা আছে। এর মধ্যে এমআরটি লাইন 1 আর 5 এর কাজ শুরু হলেও থমকে গেছে গতি। সম্প্রতি সেই গতি ফেরাতে সড়ক পরিবহন মন্ত্রণালয় ও ডিএমটিসিএল-কে চিঠি দিয়েছে প্রকল্প দুটির ঋণদাতা সংস্থা জাইকা। 2030 সালে প্রকল্প দুটির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও প্রয়োজন দেখা দিয়েছে ডিপিপি সংশোধনের। তখন মেয়াদ বাড়বে দ্বিগুণ। কিন্তু প্রশ্ন হলো, জাইকার অর্থ ব্যবহারে এমন স্থবিরতা চলমান থাকলে ঋণের অর্থ ছাড়ে কি বাধা আসতে পারে? যেহেতু আগের অভিযোগগুলো জাপানি অর্থায়ন থাকা সত্ত্বেও হয়েছে, তাদের তদারকি থাকা সত্ত্বেও হয়েছে, সেক্ষেত্রে শুধু তারা যদি বলে যে সব কিছু ঠিক আছে, সেটার উপর তো নির্ভর করা সরকারের পক্ষে উচিত হবে না। আমাদের যে প্রশাসনিক প্রক্রিয়াগুলি আছে, যে কোনো সিদ্ধান্ত যদি পুনর্বিবেচনায় চলে যায়, একটা দীর্ঘসূত্রিতার মধ্যে পড়ে যায়। ক্রেডিটারের কাছ থেকে তাগিদটা আসাটা খুবই স্বাভাবিক, কিন্তু তাগিদ আসা মানে এই না যে তারা না বুঝতেছেন না সিচুয়েশনটা, তাদেরও তো একটা ইন্টারেস্ট আছে। তবে কস্ট অপটিমাইজেশনের যে উদ্দেশ্যে বাড়তি সময় ব্যয় হচ্ছে তা কি সত্যি কাজে আসবে? সব মিলিয়ে প্রায় 1 লাখ কোটি টাকার দুটি প্রকল্পের ব্যয় ছুঁই করছে 2 লাখ কোটির ঘরকে। যেখানে বর্তমান মেট্রো রেলের নকশা ও নির্মাণের মান নিয়ে প্রশ্ন উঠেছে, সেখানে প্রায় দ্বিগুণ ব্যয়ের এই প্রকল্পে মান ঠিক থাকবে তো? ফলাফলটা যদি প্রকল্পের উপকারে আসে, তাইলে বার্তাটা পজিটিভই হবে, যে পরিবর্তন ঘটেছে এবং তার ফলে একটা কিছু সময় বেশি লাগলেও পরের দিকে এটা প্রকল্পের গুণগত মানটাও বাড়িয়েছে, এফিসিয়েন্সিটাও বাড়িয়েছে। আর যদি এটা ওই আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতার কারণে হয়, তাহলে তো এই যে লাউ সেই কদুতে পরিণত হলে বরং ওই ক্ষতিটা আরও বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। ডিএমটিসিএল-এর এমডি বলছেন, কম খরচে যেন দেশের মানুষ মেট্রো ব্যবহার করতে পারে, তার জন্য দেশীয় প্রতিষ্ঠানগুলোকে আরও বেশি সম্পৃক্ত করার পরিকল্পনা হচ্ছে। আমাদের দায়িত্ব হলো এটা যাচাই বাছাই করা, আমরা দেশের নাগরিকরা কত কম পয়সায় মেট্রো দিতে পারলে এটা তো আমাদের কাজ, আমরা ওইটাই করতেছি। জায়গা চিঠি দিচ্ছে, ভেরি গুড, এটা ভালো কাজ করছে। আর আমরা চিঠির রেসপন্স করব, প্রয়োজনে নেগোশিয়েট করব,
নেগোসিয়েশনের পথ তো ওপেনই, আমরা তো নেগোসিয়েট করতে হবে। এটা সময়ের ব্যাপারে বলেন, তারপরে কম্পিটিটিভ এনভায়রনমেন্ট তৈরি করার জন্য বলেন। আর খরচ কাটছাটের টেবিলে আটকে থাকা মেট্রোর গতি ফেরানোর আগে প্রয়োজন প্যাকেজগুলোর দরপত্রে ভিন্ন ভিন্ন দেশের ঠিকাদারদের অংশগ্রহণ। আমরা চাই যে সবার ইনক্লুসিভিটি, যাতে সবাই এখানে পার্টিসিপেট করতে পারে। ওইটাই আমি বারবার বলতেছি যে উই নিড এ কম্পিটিটিভ এনভায়রনমেন্ট দ্যাট সো ক্যান এভরিবডি ক্যান পার্টিসিপেট। সবাই পার্টিসিপেট যখন করবে দাম অটোমেটিক্যালি হয়ে যাবে। আমরা তখন দাম কম্পেয়ার করার কোনো সুযোগ পাচ্ছি না। হাজার হাজার কোটি টাকার প্রকল্পে সময়ের সাথে অঙ্ক দাঁড়ায় লাখো কোটি টাকায়। নির্মাণ সামগ্রীর দাম বাড়ে প্রকল্পের ব্যয়। তবে জীবনের মূল্য কমে যায় প্রকল্পে দুর্নীতি আর ভুলভাল পরিকল্পনায়। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা। রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের পিলার থেকে বেয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালাম আজাদের দাফন সম্পন্ন হয়েছে। সকালে শরীয়তপুরের নড়িয়ার মোক্তারের চর পূর্ব পোড়াগাছা দাখিল মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। পরে নড়িয়া মসজিদের কেন্দ্রীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। পুরো এলাকায় তৈরি হয় শোকাবহ পরিবেশ। এর আগে রোববার রাত 10টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়া বাইতুল ফালাহ জামে মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকায় স্ত্রী ও 2 সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন আবুল কালাম আজাদ। তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্য নিয়ে সৃষ্ট বিভ্রান্তির পর আজ এক বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে বক্তব্য দেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সেখানে তিনি বলেন, উপদেষ্টা পরিষদের সভা নভেম্বরেই শেষ হবে। তবে আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, সরকারের সংস্কার কার্যক্রম নভেম্বরের মধ্যে শেষ হবে এই তথ্য সঠিক নয়। বিবৃতিতে আরও বলা হয়, নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না হওয়া পর্যন্ত উপদেষ্টা পরিষদের নিয়মিত কাজ ও বৈঠক চলমান থাকবে। দীর্ঘ বিরতির পর বাংলাদেশে পাকিস্তানের বাণিজ্য বিনিয়োগের নতুন অভিযাত্রা শুরু। নবম যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকের পর সম্পর্কে ইতিবাচক ধারা তৈরি হবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ও পাকিস্তানের জ্বালানি বিষয়ক মন্ত্রী। 2 ঘন্টার বৈঠকে হালাল খাদ্য বিষয়ক সমঝোতা সই হয়েছে। পরে অর্থ উপদেষ্টা জানান, পর্যায়ক্রমে বাকি মন্ত্রণালয়গুলোর মধ্যেও সমঝোতা হবে। পাশাপাশি বাংলাদেশ থেকে পাট ও ওষুধ আমদানির আগ্রহ জানান পাকিস্তানের মন্ত্রী। আরও জানাচ্ছেন আজহার লিমন। গেল 2 দশকে অর্থ বাণিজ্যে যে বরফ জমেছে বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে 2 দেশের 2 নেতার এই হাস্যোজ্জ্বল কুশল বিনিময় সেখানে নতুন কিছুর জানান দেয়। 20 বছর পর শেরেবাংলা নগরের NEC সম্মেলন কক্ষে 2 দেশের মধ্যে যৌথ অর্থনৈতিক কমিশন, বাংলাদেশের অর্থ উপদেষ্টা এবং পাকিস্তানের পেট্রোলিয়াম বিষয়ক মন্ত্রীর সভাপতিত্বে যা শুরু হয় সকাল ঠিক 10:45টায়। 2 পক্ষের পররাষ্ট্র, অর্থ, বাণিজ্য, নৌ, বিমান, প্রযুক্তি, খাদ্য, শিক্ষা দপ্তরের সঙ্গে সম্পর্কিত 29 কর্মকর্তার এই বৈঠক চলে টানা 2 ঘন্টা ধরে। পরে বাংলাদেশের BSTI এবং পাকিস্তানের সংশ্লিষ্ট খাদ্য সংস্থার সঙ্গে সই হয় সমঝোতা। পরে সাংবাদিকদের অর্থ উপদেষ্টা জানান, পর্যায়ক্রমে বাকি মন্ত্রণালয় ও দপ্তরগুলোর মধ্যে বোঝাপড়া সই হবে। তার ভাষায়, এই 2 দশক পরের এই বৈঠক 2 দেশের অর্থ বাণিজ্যের ক্ষেত্রে নতুন যাত্রা, যেখানে শুধু দ্বিপক্ষীয় নয়, আঞ্চলিক সম্পর্ক ও সংস্থা পুনরুজ্জীবিত করার ব্যাপারেও আলোচনা হয়েছে। আমরা সার্ককে চেয়েছিলাম একটু শক্তিশালী করতে। সার্কটা এখনো উইক। আমরা ভেবেছি সার্ক এবং এর বিয়ন্ড দ্যাট আমরা যদি যেতে পারি, এরকম কোঅপারেশন প্রত্যেক দেশের সাথে আলোচনা করে আমরা করব। এতে কিন্তু বাংলাদেশ এবং অন্য দেশ, পাকিস্তানের সাথে আমরা এখন করেছি, অন্য দেশের সাথে করলে কিন্তু আমরা দ্রুত এগিয়ে যেতে পারবো। এবং মোটামুটি আমি বলবো একটা অত্যন্ত সফল একটা সভা হয়েছে। সব ক্ষেত্রে এমইউটা হয়েছে এবং রেসপেক্টিভ মিনিস্ট্রি এবং এজেন্সিগুলো করবে। পাকিস্তানের জ্বালানি মন্ত্রী এই বৈঠক সম্পন্ন করায় ধন্যবাদ দেন বাংলাদেশ পক্ষকে। বলেন, এই বৈঠক 2 দেশের অর্থনৈতিক সম্পর্কে যে ইতিবাচক গতিধারা সূচনা করেছে, তাতে তারা বাংলাদেশ থেকে পাট ও ওষুধ আমদানির ব্যাপারে আশাবাদী। We want to build on this positive momentum for the mutual benefit
of both the countries. There were many areas beyond jute, because as you know, jute is something that Pakistan continues to import from Bangladesh, and we will also look into agricultural cooperation, what opportunities are there to source additional agricultural products. Pharmaceutical was also discussed. Many other areas were discussed. So we will, inshallah, try to expand and move beyond jute. মধ্যাহ্ন বিরতির পর শেষ হয় নবম জেইসি বা যৌথ অর্থনৈতিক কমিশনের সভা। আজহার লিমন, এখন ঢাকা। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 606 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। কিশোরগঞ্জের ভৈরবকে জেলাতে রূপান্তরের দাবিতে রেলপথ অবরোধ করে কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। এ সময় ট্রেনে পাথর নিক্ষেপ করে অবরোধকারীরা, এতে এক যাত্রী আহত হয়েছেন। সকাল 10টায় ভৈরব রেল স্টেশনে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন তারা। আন্দোলনকারীরা প্রায় 2 ঘন্টা রেলপথ আটকে রাখেন। এ সময় নোয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া উপকূল এক্সপ্রেস আটকে রাখে বিক্ষুব্ধ জনতা। এক পর্যায়ে ট্রেনটি ছেড়ে যেতে চাইলে বিক্ষুব্ধ জনতা পাথর ছোড়ে। এ সময় জাহাঙ্গীর নামে এক যাত্রী আহত হন। একই সময়ে আটকা পড়ে চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ও সুবর্ণ এক্সপ্রেস। পরে দুপুর 12:15টার দিকে অবরোধ তুলে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। আমাদের একটাই দেবে, আমরা ভৈরব জেলা চাই। বাংলাদেশের 64টা জেলা যদি 65তম জেলা হয় তাহলে সেটাই ভৈরব চাই আমরা। কিশোরগঞ্জ যে ট্যাক্স দেয় ভৈরবে আর দ্বিগুণ দেয়। একটা সদরে যদি যে পরিমাণ ট্যাক্স দেয় এর চেয়ে দ্বিগুণ যদি ভৈরব থেকে আসে, কেন আমরা নিজের দামে নিজে আদায় করব না? রেলওয়ে স্টেশনে শান্তিপূর্ণভাবে ব্লকেট কর্মসূচি পালন করতেছিলাম। এক পর্যায়ে দেখা যায় আমাদের মধ্যে কোনো তৃতীয় পক্ষ ঢুইকা ইটাইটি শুরু করছে। এটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তুচ্ছ ঘটনা নিয়ে সাভারে ড্যাফোডিল ও সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাতভর সংঘর্ষে আহত শতাধিক শিক্ষার্থী। সিটি বিশ্ববিদ্যালয়ের 11টি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ভাঙচুর চালানো হয় অফিস ও শ্রেণীকক্ষেও। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে গত রাত 2টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিকে সংঘর্ষের সময় সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে ড্যাফোডিলের 11 শিক্ষার্থীকে আটকে রাখে। হুমায়ুন কবিরের তথ্যছবিতে বিস্তারিত। ভোরের আলো ফোটার সাথে সাথে স্পষ্ট হতে থাকে ধ্বংসলীলা। সিটি ইউনিভার্সিটির প্রধান ফটক থেকে শুরু করে ভেতরে সবখানেই পোড়া চিহ্ন। ধোঁয়া বের হচ্ছে আগুনে পোড়া গাড়িগুলো থেকে। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে বাস, মাইক্রোবাস, মোটরসাইকেল সহ 11টি যানবাহন ও পুরা প্রশাসনিক ভবনে। তছনছ করা হয়েছে ভেতরের কম্পিউটার সহ আসবাবপত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ব্যাচেলর প্যারাডাইস হোস্টেলের সামনে সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থী মোটরসাইকেল থেকে থুতু ফেললে তা ড্যাফোডিলের এক শিক্ষার্থীর শরীরে লাগে। এ নিয়ে তর্কাতর্কির পর উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় এবং সিটি ইউনিভার্সিটির প্রায় 40 থেকে 50 জন শিক্ষার্থী ড্যাফোডিল শিক্ষার্থীদের বাসায় হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হয়। এরপর ড্যাফোডিলের হাজারো শিক্ষার্থী জড়ো হয়ে সিটি ইউনিভার্সিটির দিকে আসলে ব্যাপক সংঘর্ষ বাধে। এক পর্যায়ে রাত 12টার পর ড্যাফোডিলের শিক্ষার্থীরা সিটি ইউনিভার্সিটির ভেতরে ঢুকে শিক্ষার্থীদের অবরোধ করে শুরু করে তাণ্ডব। রাস্তা, প্রধান ফটক থেকে শুরু করা যানবাহন আগুন ধরিয়ে দেওয়া হয় সবখানে, যা চলে ভোররাত পর্যন্ত। আতঙ্ক সৃষ্টি করতে ফুটানো হয় ককটেল। বাইকে থেকে থুতু ড্যাফোডিলের এক স্টুডেন্টের গায়ে লাগে। তো পরবর্তীতে সে সরিও বলছে যে এটা আমার ভুল হয়েছে, কিন্তু সরি বলার পরে তারা ব্যাপারটা ওইভাবে নেয় নাই। না নেওয়ার পরে তাকে ধরে ওখানে মারধর করা হয়েছে। প্লাস মারধর করার পরে ওখানে তাকে আটকে রাখা হয়েছিল। কয়েক দফা পেট্রোল বোম, ককটেল এবং কি গুলিও তারা করছে। এদিকে হামলা চালানো হয় সিটি ইউনিভার্সিটির নারী শিক্ষার্থীদের উপরও। তাদের উদ্দেশ্য করে অশ্লীল অঙ্গভঙ্গি ছাড়াও ইটপাটকেল নিক্ষেপ করা হয় বলে অভিযোগ তাদের। এতে আতঙ্কিত হয়ে পড়েন সবাই। আমাদের ভাইরা ঘুমাচ্ছিল, আমরা ঘুমাচ্ছিলাম, ঘুমন্ত শিক্ষার্থীদের উপর আক্রমণ করা হয়েছে। এই পরিস্থিতি আমরা জীবনে কোনোদিন ফেস করি নাই। আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন অঙ্গভঙ্গি দেখায় টিচ করা হয়েছে। এদিকে হামলার বিষয়টি জানলেও পুলিশ ও প্রশাসনের কাউকে দেখা যায়নি ঘটনাস্থলে। শিক্ষকরা মনে করছেন প্রশাসনের নীরবতা পরিস্থিতি জটিল করছে। 12টা থেকে আমরা 4টা, 4:30 পর্যন্ত প্রশাসনের অনেক সহযোগিতা চাইছি আমরা। ওরা এসে পুরো ক্যাম্পাস আগুন দিয়ে ধ্বংস করে দিছে, শত শত ছাত্রকে আহত করছে, মারছে। এদিকে সংঘর্ষের সময় সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে ড্যাফোডিলের 11 শিক্ষার্থীকে আটকে রেখেছে। ক্ষতিপূরণ দেয়া না হলে তাদেরকে না ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমাদের স্টুডেন্টরা তাদেরকে আটকে রাখছে,
কারণ তাদের একটাই দাবি, ভিসি ডাবলইজ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ওনাকে সশরীরে এখানে আসতে হবে, এসে আমাদের যে সমস্ত ক্ষতি করছে এগুলো সরজমিনে পর্যবেক্ষণ করবে এবং তার কাছে এই 11 জনকে তারা হস্তান্তর করবে। এ ঘটনায় এখন পর্যন্ত শতাধিক আহতের খবর পাওয়া গেছে, এর মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। হুমায়ুন কবির, এখন সাভার। গেল 18 অক্টোবর শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডের একদিন পরই ফের শুরু হয় আমদানি পণ্য খালাস কার্যক্রম। তবে কার্গো ভিলেজটি পুড়ে যাওয়ায় নতুন করে কোনো স্টোরেজ ব্যবস্থা না করায় পণ্য রাখতে হচ্ছে খোলা আকাশের নিচে। আবার পণ্য খালাসেও সময় লাগছে আগের চেয়ে অনেক বেশি। আরও জানাচ্ছেন তানজিলা খান মিম। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডের 10 দিন পার হতে চললেও এখনও পুরোদমে গতি ফেরেনি পণ্য খালাস কার্যক্রমে। অগ্নিকাণ্ডের একদিন পরই 19 অক্টোবর থেকে বিশেষ ব্যবস্থায় বিমানবন্দরের 9 নম্বর গেটে পণ্য খালাস চালু হলেও কাটছে না পণ্য জট। এখনো পর্যন্ত কোনো বিকল্প স্টোরেজ ব্যবস্থা না থাকায় আবহাওয়া পরিবর্তনে তৈরি হতে পারে জটিলতা বলে মনে করছেন অনেকেই। গত 20 অক্টোবর পণ্য খালাস হয় মাত্র 11টি এবং সবশেষ খবর পাওয়া পর্যন্ত 25 অক্টোবর খালাস হয় 166টি। সিএনএফ এজেন্টদের দাবি পণ্য সরবরাহে দেখা দিয়েছে নানা জটিলতা। ভোগান্তি লাঘবে আরও একটি গেট খুলে দেওয়ার দাবি জানিয়েছেন আমদানিকারকেরা। বিশেষ করে 8 ও 9 নম্বর গেট দিয়ে গাড়ি ও মানুষ প্রবেশ করায় এই গেট দিয়ে পণ্য পরিবহনের সুযোগ রয়েছে বলে মনে করেন তারা। একটা মাল আগে ডেলিভারি দিতে সব কাজ শেষ করে আমরা 5 থেকে 10 মিনিট কিংবা আধা ঘন্টার মধ্যে ডেলিভারি দিয়ে ফেলতে পারতাম। এখন সেই ক্ষেত্রে আমাদের একটা মাল ডেলিভারি দিতে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা সময় লাগতেছে। পণ্য আনতে সমস্যা হচ্ছে, যেমন আমার এই পেপারটা প্রসেস করছি, এখন তো আমার মাল দরকার, মাল গেটে আনলে এটা খালাস করতে পারবো। আমার হেল্পারে বলতেছে যে আজকে গাড়ি নাই, মাল দেওয়া যাবে না। একটা গেটে ডেলিভারি হওয়াতে আমরা ঠিকমতো পণ্য পাচ্ছি না। আর যদি আমরা পেপার সব কিছু দেখা যায় যে একদম কমপক্ষে 6 ঘন্টা সময় লাগতেছে মালগুলো আসতে। তো যে পর্যন্ত আমাদের ওই নতুন ওই সেটটা ইনভেস্টিগেশন করে আমাদের না দিবে সে পর্যন্ত আমরা কোনো কিছু করতে পারতেছি না। পণ্য যে জায়গায় আছে ওই জায়গা থেকে পণ্য 9 নম্বর গেট দিয়ে এনে ডেলিভারি দেওয়াটা, এটা সম্পূর্ণরূপে অবশ্যই আমি বলবো আমার পক্ষ থেকে এটার জটিলতা অবশ্যই আছে। গত 22 অক্টোবর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক বিজ্ঞপ্তিতে সমস্ত অংশীদার এয়ারলাইনকে অনুরোধ করা হয় একটি ইউএলডিতে একাধিক মাস্টার এয়ারওয়ে বিলের অধীনে পণ্য লোড না করতে। বর্তমান সাময়িক পরিস্থিতিতে প্রতি ইউএলডিতে একক কনসাইনমেন্ট লোড করলে পণ্য বাছাই, স্ক্যানিং ও ডেলিভারি প্রক্রিয়া অনেক বেশি কার্যকর হবে। তবে ব্যবসায়ীরা আবার এক্ষেত্রে বলছেন ভিন্ন কথা। একটা ইউএলডিতে একটা মাস্টার এগেনস্টে যদি একটা হাউজের বিল থাকে সেইটা মাত্র ক্লিয়ার হবে। আপনারা দেখতে পাচ্ছেন সেই শিপমেন্টগুলা যেগুলো হচ্ছে এয়ারফ্রেট ইউনিটের, সেই শিপমেন্টগুলো রিলিজ হচ্ছে। কুরিয়ারের অ্যারাউন্ড 200 থেকে 250 টন শিপমেন্ট এখনও ওপেন এয়ারে স্পেস পড়ে আছে, যে টোটালি বাংলাদেশের সব ফ্যাক্টরি এফেক্টেড। আগে যেখানে প্রতিদিন গড়ে 4 থেকে 5 হাজার পণ্য খালাস হতো কুরিয়ার সহ মোট 4টি গেট দিয়ে, এখন সেখানে পণ্য খালাস হচ্ছে দৈনিক গড়ে 400 থেকে 500টির মতো। সিএনএফ এজেন্টরা বলছে পণ্য খালাস কার্যক্রমে এই ধীরগতির কারণ মাত্র একটি গেট ব্যবহার করা, এবং আগে যেখানে একটি পণ্য খালাস হতে সময় লাগতো বড় জোর 1 ঘন্টা, এখন সেখানে 6 ঘন্টারও বেশি সময় লেগে যাচ্ছে। অভিযোগ উঠছে কুরিয়ারের কোনো পণ্যই খালাস হচ্ছে না। আবার শঙ্কা দেখা দিচ্ছে ভেতরে যে পণ্য খোলা আকাশের নিচে রাখা হচ্ছে সেই পণ্যের গুণগত মানও নষ্ট হয়ে যেতে পারে। মোটামুটিভাবে আমরা স্বাভাবিক রাখার জন্য পণ্য খালাসের ধীরগতির কথা স্বীকার করে ঢাকা কাস্টমস হাউসের জয়েন্ট কমিশনার বলেন, নিরাপত্তাজনিত কারণেই অন্য গেট দিয়ে খালাস চালু করা সম্ভব হচ্ছে না। 4 জায়গাতে আমাদের আলাদাভাবে সেট আপ ছিল, এখন সেই সবগুলো আসলে এখন একটা গেট দিয়ে যাচ্ছে। এর ফলে একটা বটলনেক তৈরি হচ্ছে সত্যি কথা, এবং আমরা প্রাণপণ চেষ্টা করছি এটাকে কীভাবে কাভার করা যায়। যেমন এখন আমরা কাস্টমসের পক্ষ থেকে যেটা আমরা 24/7 কাজ শুরু হয়েছে, এটা আগেও ছিল কিন্তু সীমিত মাত্রায় ছিল, এখন সেটা একেবারে দেখা যাচ্ছে রাতে সবসময় আমাদের আপনার অ্যাসেসমেন্ট হচ্ছে। বিমান, সিভিল এভিয়েশন এবং নিরাপত্তা সংস্থাগুলোর সাথে আমাদের কথাবার্তা হচ্ছে যে আর কোনো গেট খুলে দেওয়া যায় কিনা। এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানতে বাংলাদেশ বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কথা বলতে অনাগ্রহ প্রকাশ করেন। তানজিলা খান মিম, এখন, ঢাকা।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মন্থা ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। কাল রাতে এটি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে, তবে বাংলাদেশে এর খুব একটা প্রভাব পড়বে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এক বার্তায় আবহাওয়াবিদ এস.এম. কামরুল হাসান বলেন, ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূল থেকে অনেক দূরে, ফলে এদিকে বাতাস কম। তবে মঙ্গলবার দেশের উপকূলীয় অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি রাত থেকে দেশ জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই অবস্থায় জেলেদের গভীর সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। ঘূর্ণিঝড় মন্থা উপকূলীয় অঞ্চলে আপাতত দুই দিন বাড়ার সম্ভাবনা কম, তবে ওটা ল্যান্ডে ওঠার পরে আপনার ল্যান্ডের উপর দিয়েই দুর্বল হয়ে লো প্রেসার হিসাবে আপনার বিশেষে আমাদের উত্তরাঞ্চল সাইক্লোনটা আসলে যেখান দিয়ে ক্রস করবে সেটা আমাদের উপকূল থেকে বেশ দূরে, যার জন্য প্রভাবটা ঠিক ওইভাবে আমাদের উপকূলে আসবে না। আন্তর্জাতিক প্রসঙ্গ, ট্রাম্প শি বৈঠকের আগে বাণিজ্য চুক্তির কাঠামো নিয়ে একমত ওয়াশিংটন ও বেইজিংয়ের প্রতিনিধি দল। মার্কিন বাণিজ্যমন্ত্রীর দাবি, শি জিনপিং বিশ্বব্যাপী দুর্লভ খনিজের রপ্তানি সচল করলে চীনা পণ্যে অতিরিক্ত 100% শুল্ক বাতিল করতে পারে যুক্তরাষ্ট্র। এদিকে দক্ষিণ পূর্ব এশিয়া সফরের প্রথম দিনে আঞ্চলিক 4 অংশীজনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য আর বিরল খনিজ সংক্রান্ত চুক্তি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এবার জাপান সফরে নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন যৌথ বিনিয়োগ এবং প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর বিষয়ে। আরও জানাচ্ছেন সতীর্থ কর্মকার। ৪৭তম আসিয়ান সম্মেলন ছাপিয়ে বিশ্ব রাজনীতির আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ পূর্ব এশিয়া সফর। সম্মেলনে সরাসরি অংশ না নিলেও সাইডলাইনে থাইল্যান্ড কম্বোডিয়ার যুদ্ধবিরতিতে স্বাক্ষর, আঞ্চলিক 4 অংশীজনের সঙ্গে বাণিজ্য চুক্তি সেরেছেন একদিনের মালয়েশিয়া সফরে। দুর্লভ খনিজ রপ্তানিতে চীনের কড়াকড়ির কারণে বিশ্বজুড়ে ব্যাহত হচ্ছে এর সরবরাহ ব্যবস্থা। পাশাপাশি ট্রাম্পের শুল্ক নীতির কারণে নষ্ট হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে ওয়াশিংটনের বাণিজ্য সম্পর্কের ভারসাম্য। এমন প্রেক্ষাপটে আঞ্চলিক 4 অংশীজন মালয়েশিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া ও ভিয়েতনামের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য আর দুর্লভ খনিজ সংক্রান্ত চুক্তি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এর মধ্যে আছে মালয়েশিয়া ও কম্বোডিয়ার সঙ্গে পারস্পরিক বাণিজ্য চুক্তি এবং থাইল্যান্ডের সঙ্গে কাঠামোগত বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর। বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, নতুন চুক্তি অনুসারে যুক্তরাষ্ট্র এই 3 দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর 19% শুল্ক হার বহাল রাখবে, কিন্তু কিছু পণ্যের ক্ষেত্রে এই শুল্ক ধীরে ধীরে শূন্যে নামিয়ে আনা হবে। এছাড়াও ভিয়েতনামের সঙ্গে একই ধরনের বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। আরও জানা গেছে, যুক্তরাষ্ট্রে বিরল খনিজ রপ্তানি নিষিদ্ধ করছে না মালয়েশিয়া। বিরল খনিজের সরবরাহ ব্যবস্থা সচল রাখতে মালয়েশিয়া ও থাইল্যান্ড 2 দেশের সঙ্গেই চুক্তি সেরেছেন ট্রাম্প। খনিজ উত্তোলনে সহায়তার আগ্রহ দেখিয়ে চলতি মাসে কুয়ালালামপুরকে প্রস্তাব দিয়েছিল বেইজিং। যে উদ্দেশ্য নিয়ে মালয়েশিয়ায় একদিনের সফরে এসেছিলেন ট্রাম্প, কার্যত তা সফল হয়েছে বলে দাবি করছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। মূল আসিয়ান সম্মেলনের সাইডলাইনে আসিয়ান যুক্তরাষ্ট্র 13তম সামিট শেষে উচ্ছ্বসিত মার্কিন প্রেসিডেন্ট আশ্বাস দিয়েছেন, শতভাগ সহায়তার অঙ্গীকার নিয়েই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর পাশে থাকবে যুক্তরাষ্ট্র। To the nations of Southeast Asia is that the United States is with you 100%, and we intend to be a strong partner and friend for many generations to come. 1 year ago, we were in a different position, but now we're in the best position we've ever been, and I really do. I say it's the golden age of America. দক্ষিণ পূর্ব এশিয়ার 4 দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি হলেও ট্রাম্পের এই সফরে সবচেয়ে গুরুত্ব পাচ্ছে দক্ষিণ কোরিয়ায় চীনা প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ। এপেক সম্মেলনের সাইডলাইনে আগামী বৃহস্পতিবার মুখোমুখি হতে পারেন এই 2 নেতা। সম্ভাব্য এই বৈঠকের আগে মার্কিন অর্থমন্ত্রী নিশ্চিত করেছেন, বাণিজ্য চুক্তির কাঠামো নিয়ে একমত হয়েছে চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। এমনকি চীন দুর্লভ খনিজ রপ্তানি সচল করলে যুক্তরাষ্ট্র অতিরিক্ত 100% শুল্ক বাতিল করবে, এমন আশ্বাসও দিয়েছেন স্কট বেসেন্ট। So this was the 5th meeting that I've had with my Chinese counterpart, the Vice Premier, Hu Lifeng, and we covered a wide range of issues, and I think we've reached a substantial framework for the 2 leaders who will meet in Korea next Thursday.
এদিকে দক্ষিণ কোরিয়ায় পাড়ি দেওয়ার আগে জাপান সফরেও একাধিক চুক্তি করতে চান মার্কিন প্রেসিডেন্ট। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির দাবি, জাপানের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াশিংটন টোকিও যৌথ বিনিয়োগ এবং প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর বিষয়ে আলোচনা করবেন ট্রাম্প। রয়টার্স বলছে, জাপানের কাছ থেকে এরই মধ্যে $550 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি পেয়েছে যুক্তরাষ্ট্র। এমনকি ট্রাম্পকে সন্তুষ্ট করতে যুক্তরাষ্ট্র থেকে পিকআপ ট্রাক, সয়াবিন ও গ্যাস কেনার প্রতিশ্রুতি দিতে পারেন জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এবারে খেলার খবর। ওয়ানডের পর এবার টি-20 সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। সাম্প্রতিক সময়ে এই ফরম্যাটে দারুণ ছন্দে আছে টাইগাররা। টি-20তে নিজেদের ইতিহাসের বাজে সময় কাটানো ক্যারিবীয়দের বিপক্ষে ফেভারিট হিসেবেই খেলতে নামবে টাইগাররা। চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। আরও জানাচ্ছেন আসাদুজ্জামান লিটন। এশিয়া কাপে হতাশ করলেও টি-20 ফরম্যাটে শেষ কিছু দ্বিপাক্ষিক সিরিজে ধারাবাহিকভাবে ভালো করেছে বাংলাদেশ। সেই ধারা বজায় রাখার লক্ষ্যে এবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি টাইগাররা। ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর বেশ ফুরফুরে মেজাজেই খেলতে নামবে লিটন দাসের দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে এবারই প্রথম টি-20 ফরম্যাটে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এখন পর্যন্ত ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে 19 বার মুখোমুখি হয়েছে দুই দল, যেখানে বাংলাদেশের জয় 8 ম্যাচে, ওয়েস্ট ইন্ডিজ শেষ হাসি হেসেছে 9 বার। সাম্প্রতিক ফর্ম অবশ্য এগিয়ে রাখছে টাইগারদেরই। বছর জুড়ে টি-20তে উন্নতির ছাপ দেখিয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। দেশের ইতিহাসে এ বছরে দেখা গেছে সবচেয়ে বেশি ছক্কা। তবে ব্যাটসম্যানদের ধারাবাহিকতার অভাব ভোগাচ্ছে দলকে। কখনো টপ অর্ডার একসঙ্গে ব্যর্থ হচ্ছে, কখনো বা মিডল অর্ডার। অবশ্য এ নিয়ে হতাশ নন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। কোনো সিরিজে দেখবেন টপ অর্ডাররা ভালো করবে না, তখন মনে হবে যে টপ অর্ডারদের গ্যাপ, ওই জায়গাটা গ্যাপ হচ্ছে কিনা। আবার কোনো সিরিজে দেখবেন মিডল অর্ডার খারাপ করতেছে, মনে হবে যে মিডল অর্ডারের গ্যাপ হচ্ছে কিনা। জিনিসটা এমন না, যারা এই মিডল অর্ডারে খেলতেছে অনেকদিন ধরেই প্রুভেন, বাংলাদেশের হয়ে তারা অনেক ভালো কিছু করেছে। দু একটা সিরিজ এটা হবেই, এটাই ক্রিকেট। বাট ওখান থেকে ওভারকাম কীভাবে করা যায় এটা নিয়ে আমরা কাজ করতেছি এবং আমার মনে হয় শীঘ্রই আমরা এটা নিয়ে ওভারকাম করতে পারবো। দেশের মাঠে খেলার ক্ষেত্রে সব সময় উইকেট নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় ক্রিকেটারদের। ব্যতিক্রম হয়নি মিরপুরের ওয়ানডে সিরিজও। তবে টি-20 সিরিজের সবগুলো ম্যাচে অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। এখানকার উইকেট নিয়ে কি ভাবছেন লিটন দাস? আমরা সবাই জানি যে চিটাগাং একটু ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হয়, এটা নর্মাল, মানে যতদিন ধরে আমি খেলি। সো বোথ সাইডেই থাকবে, আমাদের বলার আছে, তাদেরও বলার আছে, আমাদের ব্যাটসম্যান আছে, তাদেরও ব্যাটসম্যান আছে। সো যে কিনা ভালো ক্রিকেটটা খেলবে সেদিন তারই সাকসেসের রেট বেশি থাকবে। 6টার সময় খেলা দুই টিমের জন্যই সেম, ওয়েদার কন্ডিশন, উইকেট সবই সেম হবে। যারা বেটার ক্রিকেট খেলবে তারাই জিতবে। টি-20 ফরম্যাটে নিজেদের শেষ 4 দ্বিপাক্ষিক সিরিজের সবগুলোই জিতেছে বাংলাদেশ। অন্যদিকে এই ফরম্যাটে টানা 8টি সিরিজ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ, যার মাঝে আছে নেপালের কাছে হারও। এই সিরিজ দিয়েই ভালো সময় ফিরতে চাইবে ক্যারিবীয়রা। আসাদুজ্জামান লিটন, এখন। শিরোনামগুলো আরো একবার। যাদের সাথে আমরা যুগপৎ আন্দোলন করেছি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা আগামীতে এই নির্বাচনী বৈতরণে পার হতে পারি। বৃহত্তর নির্বাচনী জোটে আগ্রহী বিএনপি, জানালেন সালাউদ্দিন আহমেদ। ক্ষমতায় গেলে নারীর কর্মঘণ্টা কমানোর আশ্বাস জামায়াতের। আমরা গেলে ইনশাল্লাহ তাদের কর্মঘণ্টা কমিয়ে দেব, তার সন্তানের হক আদায় করার জন্য এবং মা হিসেবে তাকে সম্মান করার জন্য। শাপলা পাচ্ছে না এনসিপি, অন্য প্রতীক দিয়ে ইসির গণবিজ্ঞপ্তি শীঘ্রই। না পেলে নির্বাচনে অংশ নয়, সার্জিস আলমের হুঁশিয়ারি। ক্ষমতা হস্তান্তর পর্যন্ত রুটিন কাজ চালিয়ে যাবে অন্তর্বর্তী সরকার। বসবে উপদেষ্টা পরিষদের বৈঠকও, প্রেস উইংয়ের বিবৃতি। মেট্রো রেলের বাঁকে নকশায় ত্রুটি, বলছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। বিয়ারিং প্যাড রক্ষণাবেক্ষণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট। এবং কার্গো ভিলেজ পুড়ে যাওয়ায় শাহজালাল বিমানবন্দরের উন্মুক্ত স্থানে আমদানি পণ্যের স্তূপ। খালাসে লাগছে বেশি সময়, ভোগান্তি। এ ছিল এখন বিকেলের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।